শুভ সকাল লাইরিন। শুভ সকাল জুবায়ের। শুভ সকাল জানাই আমাদের আজকের দর্শকদের। কেমন আছেন আপনারা? দর্শক, আজ এমন একটা দিন আমরা এখানে বসে আছি, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই সকালের বাংলাদেশে, যেখানে আমরা বাংলা ইতিহাসের, বাংলা সাহিত্য জগতের একজন পুরুষ, যিনি সুন্দরভাবে তার লেখনীর মাধ্যমে বিদ্রোহী চেতনার মাধ্যমে আমাদের জাগ্রত করেছিলেন, তাকে নিয়ে আমাদের চর্চা করার প্রয়াস থাকবে। এবং সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জুলহা জুবায়ের এবং আমি আইরিন খান। যেমন জুবায়ের বলল যে আজ কিন্তু আমরা একটু ভিন্নভাবে আমাদের সকালটাকে উপভোগ করব এবং সকালটার আমেজটা ভিন্নভাবে কিন্তু গ্রহণ করব। কিন্তু তার আগে প্রতিদিনের মতো আমরা আমাদের বাংলাদেশ আজ কোথায় কি ধরনের অনুষ্ঠান নিয়ে মুখর থাকবে সেই আপডেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই আপডেটগুলো জানিয়ে দিব, কিন্তু তার আগে আমার যা বলার আছে তা হলো, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধবিধুর ধূপ। সারা জীবন গন্ধবিধুর ধূপ হয়ে জ্বালা দুখুমিয়া তিনি। সাম্য প্রেম মানবতার কবি কাজী নজরুল ইসলাম, তার ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে পৃথিবী থেকে চিরপ্রস্থান গ্রহণ করেন হাজার বেদনায় নীলবর্ণ কবি। আজ নানা আয়োজনে সারা দেশে দিনটি পালিত হবে। কথা, গান, কবিতায় প্রিয় কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাবে বাংলার ভক্ত অনুরাগীরা। তাই এই বিষয়ে বেশ কিছু আয়োজন আইরিন আজ পুরো বাংলাদেশ জুড়েই থাকছে। তাই প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকায় আজ কি আয়োজন থাকছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ জাতীয় কবির সমাধিতে বাংলা একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। নড়াইলেও কিন্তু আজ এই ধরনের একটি আয়োজন রয়েছে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের ৯০তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজ সুলতান মঞ্চে সুলতান উৎসবের আয়োজন করা হয়েছে। ৩ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। সিলেটের খবর জানিয়ে দিচ্ছি দর্শক, আপনারা যারা সিলেটে রয়েছেন তাদের জন্য। জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি সিলেটস্থ জিন্দাবাজার কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটের আরও খবরের মধ্যে রয়েছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে নাটক নীল দংশন মঞ্চস্থ হবে। এবার যারা কুমিল্লায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিতে চাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে নজরুল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, সন্ধ্যা ৬টায় টাউন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে মিলাদ মাহফিল, বিকেল ৪টায় জাতীয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে কবির জীবন এবং কাজের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আইন, আমরা যেমনটা দেখছিলাম সারা বাংলাদেশ জুড়েই কিন্তু বেশ অনেক কিছু আয়োজন থাকছে, আর আমাদের আয়োজন জুড়েও নজরুল চর্চার প্রয়াস আমরা রেখেছি। তাই আর কথা দীর্ঘইতা না করে আমরা মনে হয় আমরা আজকে আপডেট জানতে পত্রিকায় চলে যেতে পারি। প্রথমেই আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর একটি সংখ্যা। প্রথম আলোর শিরোনামগুলো দর্শক আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। নিজের তৈরি ড্যাপ সরকারি মানছে না, বন্যাপ্রবণ এলাকা, জলাশয় ও কৃষি জমিতে এক দিনেই ৪৭টি আবাসন প্রকল্পের অনুমোদন। এরই সাথে আছে শুরুতেই ওএসডি ১৬৪৭ চিকিৎসক। ঢাকার পাশে সাভার ও কেরানীগঞ্জে ২৪, টাঙ্গাইলে ৫৯, মানিকগঞ্জে ২৭, নারায়ণগঞ্জে ৩৯, নরসিংদীতে ৫১ জন, মুন্সিগঞ্জে ১০ ও ময়মনসিংহে ৮৯ জনকে ওএসডি হিসেবে পদায়ন করা হয়েছে। তারই সাথে রয়েছে শাস্তি কমল সাকিবের এবং শাস্তি কমল সাকিবের
এবং আন্তর্জাতিক একটি সংবাদ রয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমেছে 44%, দেশে কমছে না। এই ছিল গুঁড়া দুধের দাম। তো এই মিলেই প্রথম আলোর শিরোনাম ছিল। আমি যুগান্তরের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। অভিনব জালিয়াতি এবি ব্যাংকে, জামায়াত শিবিরের 154 নেতাকর্মীর বিচার শুরু, সমুদ্র পরিবহন অধিদপ্তর মহাপরিচালককে শোকজ, আমদানি চালানে অবৈধভাবে কমিশন আদায়ের অভিযোগ, ফ্রেইট ফরওয়ার্ডারদের দোষারোপ, অর্থ পাচার মামলা, মোর্শেদ খান ও তার ছেলেকে দুদকে জিজ্ঞাসাবাদ, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েল, জঙ্গিদের অর্থায়ন রুখতে টাস্কফোর্স। সো তৃণমূলের ক্ষোভ কেন্দ্রের প্রতি, মাঠ পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা। এই ছিল যুগান্তরের আজকের প্রথম পাতার শিরোনামগুলো। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা। দর্শক, ইত্তেফাকের শিরোনাম আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। প্রথমেই যে শিরোনামটি পড়ছি, নদ নদীর পানি বাড়ছেই, প্লাবিত আরও এলাকা, বন্যায় আমনের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক। এবং জামায়াত শিবিরের 154 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন, মতিঝিল থানায় দ্রুত বিচার আইনে মামলা। উপজেলা পর্যায়ে প্রসূতি সেবা এখনও নিম্ন পর্যায়ে। এবং সর্বশেষ যে শিরোনামটি পড়ছি, আজ নজরুলের মৃত্যুবার্ষিকী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া, জাগিছে সব্যসাচী। এই ছিল ইত্তেফাকের শিরোনাম। আমি সমকালের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। সমকাল আজ শিরোনাম করেছে, হত্যাকাণ্ডে র্যাবেরই 22 সদস্য জড়িত, নারায়ণগঞ্জে 7 খুন, র্যাবের লিখিত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য, 154 জামায়াত নেতাকর্মীর বিচার শুরু, বিএনপি জোট শুধু জাতীয় প্রেস ক্লাবেই সমাবেশ করবে আজ, ওসমানী উদ্যানে গাছ কেটে পার্কিং হচ্ছে, অনুপ্রবেশ বন্ধে এবার ভারতের ভাসমান বেড়া। একটি প্রতিবেদন আছে, বেশ কয়েকদিন ধরে ইয়াবার অনেকগুলো চালান ধরা পড়ছে, টেকনাফ যেন ইয়াবা স্বর্গ। শিগগিরই ছাত্র দলের নতুন কমিটি, চমক থাকছে। এই ছিল আজকের সমকালের শিরোনামগুলোর উল্লেখযোগ্য অংশ। দর্শক, আমার হাতে দি ডেইলি স্টারের একটি সংখ্যা আছে। ডেইলি স্টারের শিরোনাম আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। বেবি সিটিং অ্যাট DMCH, কালপ্রিট ফ্লেড অ্যাজ CCTV went off. Drive to free Turag almost futile. Big boost for Bhola, new gas-based power plant to meet district electricity demand. Operations begin in DEC. এবং সর্বশেষ যে শিরোনামটি পড়ছি, মেজর রিভার সোয়েলিং, ফ্লাড ওয়াটার নট রিসাইডিং ইন নেক্সট 3 days. এই ছিল আইরিন আমার কাছে দি ডেইলি স্টারের শিরোনামগুলো। সো আজ পত্রিকাগুলো কিন্তু বিভিন্ন ধরনের শিরোনাম নিয়ে সাজিয়েছে প্রথম পাতাটি, এবং তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে র্যাবের 22 জন সদস্য যে জড়িত নারায়ণগঞ্জের 7 খুন মামলায়, তার মধ্যে রয়েছে আবার ব্যাংক জালিয়াতির কথা রয়েছে। এর আগে আমরা ব্যাংক জালিয়াতির খবর পড়েছি। এবং ইয়াবা নিয়ে যেটা প্রায় দেখা যাচ্ছে নিউজে, যে ইয়াবার চালান ধরা পড়ছে, বড় বড় চালান ধরা পড়ছে। আয়োজনে ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে আমরা এর বিস্তারিত দেখাবার চেষ্টা করেছি। নিঃসন্দেহে আমাদের দর্শকরা এই ব্যাপারে আপডেটেড হতে পেরেছেন আমাদের এই অনুষ্ঠান জুড়ে। আর আরও একবার বলছি যে নিজেদেরকে আপডেটেড করতে, ইনফরমেশন নিয়ে রাখতে যমুনা টিভির প্রতিটি আয়োজনের সাথে থাকতে হবে, কারণ যমুনা টিভি আপনাদের জন্য চেষ্টা করছে প্রতিনিয়ত নিত্য নতুন সব আয়োজন নিয়ে আপনাদের সামনে আসার। আর এই মুহূর্তে আমাদের আয়োজনে নিতে হবে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, কারণ বিরতির পরেই আমরা ফিরছি আমাদের আজকের অতিথিকে নিয়ে। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে আমি জুলহা জুবাইর এবং আমি আইরিন খান। যেমনটি বলছিলাম, কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা আমাদের এই আয়োজন সাজিয়েছি, এবং তার উদ্দেশ্যেই ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষের নামই কিন্তু কাজী নজরুল ইসলাম। তবে শুধু বিদ্রোহী কবি নন, তিনি ছিলেন বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা যত পথিকের, অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা নিজের মধ্যে বরণ করেছিলেন। এবং তাকে নিয়েই আমাদের এই উৎসর্গ আজ।
চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই চাওয়া কতখানি দৃঢ় সেটা মৃত্যুর ৩৮ বছর পরেও বাঙালি উপলব্ধি করে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়েও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন। ২০ শতকের প্রথমার্ধের কবি ও অনন্য এই সুরস্রষ্টা মুক্তবুদ্ধি ও চিন্তার পক্ষে কলম ধরেছেন সব ক্ষেত্রে। বলবীর বল উন্নত মমশির, মুক্তিযুদ্ধের সময় তার গান কবিতা সাহস জাগিয়েছে দেশের মুক্তিকামী মানুষকে। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন এবং ১৯৭৬ সালের ২৭ আগস্ট এদেশের মাটিতেই চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েন সাম্যের এই কবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা সাহিত্যের এই দিকপাল। সকালের বাংলাদেশ পরিবার শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে জাতীয় কবি। আমারে দেব না ভুলিতে। আসলে কাজী নজরুল ইসলামকে নিয়ে যতটুকুই দেখি না কেন বা যতই জানি না কেন সবসময় অসম্পূর্ণ মনে হয়, মন সবসময় অতৃপ্ত থাকবে, একদম অতৃপ্ত থাকে। তবে আজ আমাদের অতিথি আছেন যারা আমাদেরকে কাজী নজরুল ইসলামের এই সাহিত্য রস সম্পর্কে আস্বাদন করতে আরো কিছু হেল্প করবেন। আমাদের মাঝে আজ আছেন আমাদের আজকের অতিথি আছেন বিজন চন্দ্র মিস্ত্রি, নজরুল সঙ্গীত শিল্পী, এবং সুমনা বিশ্বাস, আবৃত্তি শিল্পী। আপনাদের দুইজনকেই প্রথমেই শুভ সকাল এবং আমন্ত্রণ জানাচ্ছি সকালের বাংলাদেশে। এমন একটি দিনে আমরা আজ আমাদের মাঝে পেয়েছি যেদিন আমরা আমাদের শ্রদ্ধায় এবং আমাদের মাঝে স্মরণ করছি কাজী নজরুল ইসলামকে, কারণ আজ তার মৃত্যু দিবস। তো আইরিন বলছিল যে সাহিত্যের রস আস্বাদন করার চেষ্টা করব। সাহিত্যের রস আস্বাদন করার আগে আমি আপনাদের দুজনের কাছে ইন্ডিভিজুয়ালি জানতে চাবো যে আপনারা আজকে সকালের অনুষ্ঠানে এসেছেন। আমাদের প্রয়াস থাকে প্রতিদিন এই সকালের অনুষ্ঠান দিয়ে মানুষের সকলের সকালটা সম্পর্কে জানার। আমি জানতে চাবো ইন্ডিভিজুয়ালি আপনাদের সকাল কেমন হয়, সকাল উঠে কি করেন? প্রথমেই আমি কাজী নজরুল ইসলামের, আমাদের প্রাণের কবি, আমাদের ভালোবাসার কবিকে শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি। আসলে আমরা যেহেতু শিল্পী, আসলে আমাদের সকালটা শুরু হয় গানে গানেই। আসলে যারা সঙ্গীত চর্চা করে তারা যদি নিয়মিত চর্চা করে তাহলে সকালবেলা উঠেই আমাদের সুর দিয়ে শুরু হয় সকালটা, এই আর কি। তো শুরুটাই আমরা গান এবং আমি নজরুল সঙ্গীত করি। এটা আসলে আমি অত্যন্ত সৌভাগ্যবান আমি মনে করব যে এত বড় একজন মহান কবির তার সৃষ্টিকর্ম নিয়ে আমরা চর্চা করতে পারছি। আর এই গানের মধ্যেই মানুষের জীবনের কথা বলে। প্রত্যেকটা মানুষের জীবনের সুখ দুঃখ, ব্যথা বেদনা, চাওয়া পাওয়া না পাওয়া সব কিছু কিন্তু এই গানের মধ্যে এবং কবিতার মধ্যে লুকিয়ে আছে। এবং প্রত্যেকটা সংগ্রামে কিন্তু আমরা নজরুলকে নিয়ে সংগ্রামে নামি। প্রত্যেকটা সাংস্কৃতিক আন্দোলনের শুরুতেই কিন্তু আমরা নজরুলের গান ছাড়া কিন্তু হয় না। বিদ্রোহের কথা বলতে গেলে বা আন্দোলনের কথা বলতে গেলে নজরুলের কথা বলতে হবে, ভালোবাসার কথা বলতে গেলে নজরুলের কথা বলতে হবে, দুঃখ বেদনার কথা বলতে হলে নজরুলের কথা বলতে হবে। একদমই তাই। একটু আমাদের আপনার কাছ থেকে যদি জানতে চাই। প্রথমেই আজকে কবিকে শ্রদ্ধা জানাই, কবি কাজী নজরুল ইসলামকে। আর আমি যেহেতু শিক্ষকতা করি, আমার সকালগুলো আসলে শুরু হয় একটু ভিন্ন রকমভাবে। আমি ঘুম থেকে উঠে ভাবি আজকের ক্লাসগুলো কেমন হবে, কি পড়াবো, এভাবেই দিন শুরু হয়। আর ছুটির দিনগুলোর বেশিরভাগ সকালগুলো চেষ্টা করি ভোরটা দেখার জন্যে, বা কখনো সকালে একটু বেরিয়ে যাবার জন্যে গাছপালার কাছে বাইরে। আর সেটা না হলে কোনো দিন ঘুমের প্রয়োজন থাকলে ঘুমিয়ে নিই খুব বেশি করে। এভাবেই সপ্তাহটা কেটে যায়। ছুটির সকালগুলো আলাদা হয়। ছুটির সকালগুলো আমি আমার মতো করে কাটাই। কখনো খুব ভোরে বোটানিক্যাল গার্ডেনে চলে যাই, একদম ভোরটা বোটানিক্যালে গিয়ে দেখি, চুপ করে বসে পাখিদের গান শুনি,
ঘুরে চলে আসি। সবাই যখন ঢুকতে শুরু করে তখন আমি বেরিয়ে চলে আসি। আমরা কিন্তু আমাদের অতিথিদের কাছ থেকে অনেক রকমের সকাল উপভোগ করার কথা শুনেছি, বাট এইটা সবচেয়ে এক্সেপশন ছিল যে আপনি বোটানিক্যাল গার্ডেনে গিয়ে পাখিদের কলরব শুনে আপনার সকালটা শুরু করতে পারেন। এটা অনেক আগে থেকেই বোটানিক্যাল গার্ডেনটা নিঃসন্দেহে এটা আপনাদের অনেক বেশি এনার্জাইজ করে, কারণ সকালবেলা এরকম প্রকৃতির কাছ থেকে শক্তি নিয়ে যদি ফেরা যায় তাহলে প্রত্যেকদিন আমাদের কাজের প্রভাব কিন্তু বেশ। সেটা নিয়মিত করতে পারি না, কিন্তু সুযোগ পেলে এটা করি, সুযোগ পেলেই। না, নিঃসন্দেহে আপনি যে প্রফেশনে আছেন, টিচিং প্রফেশন, আমার কাছে তো মনে হয় অন্তত এর জন্য অনেক এনার্জির প্রয়োজন হয় স্টুডেন্টসদের মেনটেন করা বা তাদের কাছে পৌঁছে দেওয়া। আমরা এনার্জি গেইন করার কথা বলছিলাম প্রকৃতির কাছ থেকে, এবং নজরুল ইসলামের শিল্পকর্মের মধ্যে যদি আমরা যাই বা তার সাহিত্য চর্চার মধ্যে যদি যাই, এই যে মানে এনার্জিটা আস্বাদন করা প্রকৃতির কাছ থেকে, এনার্জাইজ হওয়ার ব্যাপারটা অনেক বেশি আমরা পেয়েছি। এই বিষয়ে কি আমরা একটু ছোট্ট করে কিছু শুনে নিতে পারি বিজনদার কাছে? হ্যাঁ, কোনো গানের মাধ্যমে যদি এনার্জাইজ হওয়ার বিষয়টাকে যদি আমরা পেতাম আমাদের মাঝে। আচ্ছা, আমি প্রথমেই নজরুলের সৃষ্ট রাগ দিয়ে আমি শুরু করছি আজকের প্রথমে একটি গান, তাকে নিবেদন করি। জাগরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী, জাগরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী, শোনাও তিমির ভীত বেশে নবদিনের বাণী, জাগো অরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী, তোমার তপতে যে শিব দগ্ধ বুঝি হয় ত্রিদিব, শরণাগত চরণে তব হের নিখিল প্রাণী, জাগরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী, জাগো অরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী। সকালের আমাদের সাথে আসলে তানপুরার সাউন্ডটার সাথে গানটা খুবই অদ্ভুত লাগছিল। আর এখানে কিন্তু সেই ভোরের কথাই বলেছেন, যে সে কাকে শিবকে বলছে জাগো হে শিব ধ্যানী, মানে তার সকালটা কিভাবে সে কল্পনা করেছে, যেটা আসলে কিন্তু ভাববার একটা বিষয়, যে সে প্রথমেই বলছে জাগো অরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী। বাহ, তার শিল্প কর্মগুলো বা তার সৃষ্টি করা এবং নবদিনের যে বাণী আমাদের প্রত্যেক, আমি কেন বলছিলাম যে আমাদের নজরুল কিন্তু আমাদের সব সময় আমাদের সঙ্গী, প্রত্যেকটা মুহূর্তে, বুঝে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন আসে। এবং এখানে গানের মধ্যে বলেছে যে শোনাও নবদিনের বাণী, যে তুমি নতুন আর একটা দিনের বাণী শোনাও, যেটা পুরাতন হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। শুধু গান না, আমরা তার কবিতার মাঝেও এমন বেশ দিকগুলো দেখি। সুমনাদির কাছে কি একটু জানতে পারি এমন যদি কোনো কবিতা থাকে? বিজনদার এই গানটার সাথে মিলিয়ে নয়, একই রকমের। আর আমার কাছে সবসময় মনে হয় বাঙালি তরুণের যে আদর্শ রূপ, সেটাই হচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলাম, চিরতারুণ্যের রূপ। আর সত্যি সত্যি বাঙালির চেতনার ভেতরে যদি কাজী নজরুল ইসলাম প্রথিত থাকেন, তাহলে আমার মনে হয় আমরা আরও বেশি উদার, আরও বেশি সব দিক থেকে অনেক বেশি যোগ্য হয়ে উঠতে পারবো। এটা আইরে আবার আমার চির তিক্ত প্রাণ, একটা আমি চেষ্টা করছি একটুখানি। আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ, গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ অভিশাপ সিক্ত গান। আইরে চিরতিক্ত প্রাণ, আইরে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ, জড়িয়ে হাতে কাল কেউটে গোখ্র নাগের পিত চাবুক। হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান। আইরে চিরতিক্ত প্রাণ, বুঝিস নিকি কাঁদায় তোরে তোরই প্রাণীর সন্ন্যাসী, তোর অভিমান হলো শেষে তোরই গলার নীল ফাঁসি।
তোর হাসির বাঁশি আনলে বুকে যক্ষা রুগীর রক্তবান, আয় রে চিরতিক্ত প্রাণ। ফানুস ফাঁপা মানুষ দেখে হায় অবোধ, ছুটে এলি ছায়ার আশায়, মাথায় তেমনি জ্বলছে রোদ। ফাঁকির ফানুস ছাই হলো তোর, খুঁজিস এখন রোদ শ্মশান, আয় রে চিরতিক্ত প্রাণ। তুই যে আগুন, জলধারা চাস কার কাছে, বাষ্প হয়ে যায় উড়ে জল সাগর শোষা তোর আঁচে। ফুলের মালার হুলের জ্বালায় জ্বলবি কত অগ্নিম্লান, আয় রে চিরতিক্ত প্রাণ। অগ্নিফণি বিষ রসানো জিহ্বা দিয়ে দিস চুমা, পাহাড় ভাঙা জাপটানি তোর ভাবিস সুহাগ সুখ ছোঁয়া। মৃত্যুও যে সইতে না রে তোর সোহাগের মৃত্যু টান, আয় রে চিরতিক্ত প্রাণ। সুখের লালস শেষ করে দে স্বার্থপর, কাল শ্মশানের প্রেত আলেয়া তুই কোথা বল বাঁধবি ঘর। ঘর পোড়ানো ত্রাস হানা তুই সর্বনাশের লাল নিশান, আয় রে চিরতিক্ত প্রাণ। তোর তরে নয় শীতল ছায়া, পান্থ তরুর প্রেম আশার, তুই যে ঘরের শান্তি শত্রু রুদ্র শিবের চণ্ডমার। প্রেম স্নেহ তোর হারাম জেরে কষাই কঠিন তুই পাষাণ, আয় রে চিরতিক্ত প্রাণ। সাপ ধরে তুই চাপ বিবুকে, সইবে না তোর ফুলের ঘা, মারতে তোকে বাজ পাবে লাজ, চুমুর সোহাগ সইবে না। ডাক নামে ডাক তোর তরে নয়, আহ্বান তোর ভীম কামান, আয় রে চিরতিক্ত প্রাণ। ফণি মনসার কাঁটার পুরে আয় ফিরে তুই কাল ফণি, বিষের বাঁশি বাজিয়ে ডাকে নাগমাতা আয় নীলমণি। ক্ষুদ্র প্রেমের শুদ্রামি ছাড়, ধর খ্যাপা তোর অগ্নিবাণ, আয় রে আবার আমার চিরতিক্ত প্রাণ। বেশ অসাধারণ। অসাধারণ মানে যে ভাষার পাওয়ার ছিল আপনার ভয়েসে, এবং অবশ্যই পাওয়ার লেখনীতে। ছিল প্রত্যেক লেখনী, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ছন্দে, প্রতিটি লাইনে। আসলে এটা ফিল করা যায় যে একদমই তাই, যে এনার্জাইজ যে জীবনী বিষয়টা আছে, শক্তি ওনার লেখার লেখার মধ্যে। মধ্যে হ্যাঁ তারুণ্যের সাহসিকতা, স্পর্ধা। তারুণ্যের স্পর্ধা, একদমই তাই। খুব সুন্দর একটি শব্দ ব্যবহার করেছে দিদি, তারুণ্যের স্পর্ধা। আমরা নিঃসন্দেহে কিন্তু তার এরকম প্রতিটি- একটি হয়। সময় আমরা এখন চাই। একদমই তাই, এরকম একটি সময় আমরা এখন চাই। এবং আমাদের মাঝে এরকম একজন মানুষ আছেন যে হচ্ছে আমাদের সামি, যে হচ্ছে খুব বেশি উদ্দীপ্ত। আমরা কি একটু জেনে আসবো সামি কোথায় আছে আইরিন? আসলে সামি আমাদের যেখানে আছে সেখান থেকে আমরা কানেক্ট করার আগে আমার মনে হয় যে আমি এখনো আসলে এই আমেজটা থেকে বের হয়ে আসতে পারছি না। আমার মনে হয় যে আরেকটু কথা বলে নেই, আরেকটু কাজী নজরুল সম্পর্কে জেনে নেই। আমার মনে হয় সামি খুব বেশি উদ্দীপ্ত, তাই সামির কাছে যেতেই হবে। ও খুব চাচ্ছে যাতে আমরা ওর সাথে যুক্ত হই। আচ্ছা, তাহলে কথা বলে নিই সামির সাথে এবং জেনে নিই সামি কোথায় আছে। শুভ সকাল সামি, তুমি কোথায় আছো? সামি শুনতে পাচ্ছ তুমি আমাকে? শুভ সকাল। আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের ঠিক সামনের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে স্টুডিওতে আজকে আলোচনা হচ্ছিল যে আজ ওনার 38তম মৃত্যুবার্ষিকী, এবং সকাল থেকেই আসলে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনগুলো যারা আছে তারা প্রত্যেকেই এখানে চলে আসছে এবং কবির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, এবং তার সমাধিস্থলটিকে প্রাঙ্গণটিকে ঘিরে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনগুলো যেগুলো আছে তাদের যে বিভিন্ন পুষ্পস্তবক সেগুলো অর্পণ করা হয়েছে। এবং এই জায়গাটিতে আসলে কিছুক্ষণ আগে মাননীয় সংস্কৃতি মন্ত্রী ছিলেন, কবির নাতনি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ছিলেন, তারা প্রত্যেকে আসলে এই জায়গাটিতে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যারা, বাসদের পক্ষ থেকে একটি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং আসলে কাজী নজরুল ইসলামের যে ব্যাপারটি তা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম কিন্তু নিজে আসলে একটু শুধুমাত্র যে নাম তা কিন্তু নন, তারা কিন্তু আসলে একটি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনগুলো তারা শ্রদ্ধা জানানোর জন্য চলে আসছেন সকাল থেকেই। আসলে এই জায়গাটিতে যা হচ্ছে যে অনেক মানুষ চলে এসেছে, এবং ঠিক সকাল 7টা
অনেকটারও আগে থেকে আসলে মানুষ আসা শুরু করেছেন। এবং আমি যদি পেছনের দিকে একটু খাতে চাই, সেখানে কিন্তু বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যারা কর্মী রয়েছেন তারা চলে এসেছেন। এবং শুধুমাত্র যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যে তা না, আরো ইতোমধ্যে শ্রদ্ধা জানিয়ে গেছেন। এবং একটি ব্যাপার কিন্তু আসলে একেবারে প্রথম থেকেই বলা হচ্ছিল, অর্থাৎ গতকাল রাত থেকে বলা হচ্ছিল যে কাজী নজরুল ইসলামকে এই প্রজন্ম কতটুকু চেনে, কতটুকু জানে। আমাদের পাঠ্যপুস্তকে যতটুকু দেয়া আছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তিনি চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছেন, পরবর্তীতে তিনি রুটির দোকানে কাজ করেছেন, দুখুমিয়া নামে পরিচিত ছিলেন, সেগুলো আসলে এনাফ কিনা। অর্থাৎ এই যে কাজী নজরুল ইসলামের যে চেতনাটা, সেটা সকলের মধ্যে ধারণ করার জন্য আরো কি কি হতে পারে আমাদের মধ্যে, এবং আমরা আসলে আরো কি কি করতে পারি, অর্থাৎ আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য কি কি হতে পারে, এটা জানানোর জন্য আসলে আমাদের বুদ্ধিজীবীরা আছেন, আরো অনেক সংগঠন আছেন, তারাই জানাতে পারবেন। এই মুহূর্তে এই জায়গার সর্বশেষ পরিস্থিতি এটি ছিল, বৃষ্টি আসছে এবং আকাশও কাচ্ছে। এই মুহূর্তে আসলে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গরা। আমরা ফেরত যাচ্ছি স্টুডিওতে, আকাশ এই মুহূর্তে আসলেই কাচ্ছে। ধন্যবাদ সামি, আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে আমাদের আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য, যে ওখানে বর্তমান অবস্থা কি বিরাজ করছে এবং কি অবস্থা আছে। এবং সামি খুব ভালো একটি প্রশ্ন তুলেছে যে নতুন প্রজন্ম কাজী নজরুল ইসলামকে কতটুকু চেনে, এবং নতুন প্রজন্মকে কাজী নজরুল ইসলাম চেনানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি প্রয়োজন আছে, আমরা এই টপিকে কথা বলবো। কিন্তু তার আগে আমাদের অতিথিদের কাছে পারমিশন নিয়ে নিচ্ছি, আমাদের একটু আমাদের নিউজ স্টুডিওতে চলে যেতে হবে, কারণ আমরা আমাদের আজকে দিনের সর্বশেষ সংবাদগুলো জেনে নিব। কিন্তু তার আগে যাওয়ার আগে যে বিষয়টি আপনাদের বলে দিতে চাই, যে নতুন প্রজন্মের জন্য বা তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কাজী নজরুলকে আমাদের কি কি করা যেতে পারে বা কি কি হচ্ছে এখন, কারণ আমরা জানি নজরুল ইনস্টিটিউট সচেষ্ট আছে এই উদ্যোগে, এবং আরও কি কি নতুনভাবে কি কি চিন্তা করা যেতে পারে, আমরা এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। তবে এই মুহূর্তে চলে যেতে চাই নিউজ স্টুডিওতে, এবং সেখানে আমরা আমাদের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো জেনে নিব। আজকে আমাদের নিউজ পেপার থেকেও আমরা কিছু নিউজ আপডেট দিয়ে দিলাম, এবং বিভিন্ন রকমের নিউজ নিয়ে কিন্তু আজ নিউজ পেপারের সমারোহ ছিল। সো আজ জেনে নেই আমাদের নিউজ স্টুডিও থেকে কি আপডেট আছে। একদম ঠিক, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আছে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল জুবায়ের। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। শুরুতেই হজ যাত্রার খবর। সকালে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে সকাল 7টার কিছু পরে ফ্লাইটটি ছেড়ে যায়। এজন্য বিমানবন্দরে হাজিদের বিদায় জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এবং ধর্মমন্ত্রী। হাজিদের নির্বিঘ্ন যাত্রা কামনা করেন তারা। হাজিদের নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি দুপুর 12টার দিকে ছেড়ে যাবার কথা রয়েছে। সংসদকে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়ার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ও 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন করবে বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। এ সময় তিনি কয়েকটি কর্মসূচির ঘোষণা করেন। সম্প্রতি 20 দলীয় জোটের 147 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনকে অস্বাভাবিক বলেও দাবি করেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 38তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজার প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্যরা। এরপরই একে একে সেখানে আসেন ভক্ত অনুরাগীরা। এ সময় সাম্য ও দ্রোহের কবির স্মরণে তার বিভিন্ন স্মৃতিচিহ্ন যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের দাবি জানায় তারা। জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ভারী বৃষ্টিপাতে পানি বেড়েছে প্রধান নদ নদীর। দুর্গতদের দুর্ভোগ কমেনি এখনও। নেত্রকোনার দুর্গাপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বেড়ে লালমনিরহাটে বিপদসীমার উপর দিয়ে বইছে। ঘাঘট নদীর পানি কমে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। বন্যা পরিস্থিতির একই অবস্থা জামালপুর আর সিরাজগঞ্জেও।
সরকারের সাথে চতুর্থ দফা বৈঠক ব্যর্থ হওয়ার পর অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলেন পাকিস্তানের তেহরিক ইনসাফ নেতা ইমরান খান। নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত পার্লামেন্ট ভবনের সামনেই অবস্থান করবেন তিনি। নির্বাচনে ভোট জালিয়াতির সাথে জড়িতদের আবারও শাস্তির দাবি জানান ইমরান। সংকট সমাধানে আজ আবারও পিটিআই এর সাথে বৈঠকে বসার কথা রয়েছে সরকার পক্ষের। গাজায় রক্তপাত বন্ধে দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতিতে যেতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 10টায় এই অস্ত্রবিরতি শুরু হয়েছে। মিশরের উদ্যোগে কায়রোয় আবারও শান্তি আলোচনায় বসে হামাস, ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ওই বৈঠকেই অস্ত্রবিরতিতে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছায় হামাস ও ইসরায়েল। গাজায় ত্রাণ, চিকিৎসা ও নির্মাণ সামগ্রী পৌঁছাতে অবরোধও কিছুটা শিথিল করতে রাজি হয়েছে তেল আবিব। তবে গাজা বিমানবন্দর খুলে দিতে হামাসের তোলা দাবি মানা হয়নি। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর সিরিজের একমাত্র টি-20 ম্যাচে আগামীকাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেন্ট কিটসে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। চলতি বছর এখন পর্যন্ত 9টি টি-20 ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ, যেখানে মুশফিকদের জয় মাত্র 2টিতে। টি-20 বিশ্বকাপে 2টি জয় এসেছে দুর্বল আফগানিস্তান আর নেপালের বিপক্ষে। অবশেষে শাস্তির মেয়াদ 3 মাস কমে গেল সাকিব আল হাসানের। আগামী 15ই সেপ্টেম্বরের পর তিনি জাতীয় দলের সঙ্গে ঘরোয়া লিগও খেলতে পারবেন। তবে বহাল থাকছে বিদেশি লিগ খেলার নিষেধাজ্ঞা। মঙ্গলবার বাংলাদেশে ক্রিকেট বোর্ডের বৈঠক শেষে বিস্তারিত জানান সভাপতি নাজমুল হাসান। এতে করে প্রিমিয়ার লিগ ও অক্টোবরের জিম্বাবুয়ে সিরিজ খেলতে কোনো বাধা থাকল না সাকিব আল হাসানের। তবে বহাল থাকছে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত বিদেশি লিগ খেলার নিষেধাজ্ঞা। শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় 7 জুলাই তাকে 6 মাস সব ধরনের ক্রিকেট থেকে এবং 1.5 বছর বিদেশি ঘরোয়া লিগ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল ক্রিকেট বোর্ড। গত 20 জুলাই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন দেশসেরা অলরাউন্ডার। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবায়েরের কাছে। জুবায়ের, ধন্যবাদ মাশরাফি আপনাকে আমাদের সকালবেলা আপডেটেড করে দেওয়ার জন্য। আমরা ফিরছি আবার আমাদের আলোচনায়। আমরা বিভিন্ন রকমের বিরতি নেওয়ার আগে আমাদের আলোচনায় আমরা একটি প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে যে আমাদের তরুণ প্রজন্ম কাজী নজরুল ইসলামকে কতটুকু চেনে। এই টপিকে আমরা কিন্তু কথা বলবো। এই মুহূর্তে আবারও একটি বিরতি নিতে হচ্ছে। চলে যাচ্ছি আমরা একটি ছোট্ট বিরতি নিতে। দর্শক কোথাও যাবেন না, ফিরছি একটি বিরতির পর। দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন সকালের বাংলাদেশের সাথে আছি আমি আইরিন খান এবং আমি জুলহাস জুবায়ের। কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে অনেক রকম বিরতিতে যাওয়ার আগে যে নবপ্রজন্মের যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপারটা কি হতে পারে। সুমনাদির কাছ থেকে প্রথম জানবো। আমি যেহেতু ছাত্রদের সঙ্গে অনেক সময় কাটাই, আমি দেখেছি ক্লাসের পড়ার বাইরে ওদের অন্য কিছুর প্রতি আগ্রহটাও সেইভাবে তৈরি করে দেয়া হয় না, বা কেন যেন ঠিকঠাক তৈরি হচ্ছে না। আগে আমরা ছোটবেলায় দেখতাম বাড়িতে একটা সঞ্চয়িতা একটা সঞ্চিতা, এটা মানে একটা বাঙালি বাড়িতে একটা সঞ্চয়িতা একটা সঞ্চিতা থাকবে। কিন্তু আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞাসা করে দেখেছি অনেকে সঞ্চয়িতা কার আর সঞ্চিতা কার সেটা জানে না, এবং নামগুলো তারা প্রথমবার শোনে অনেক বড় হয়েও, হয়তো তারা 11-12 ক্লাসে আছে তারপরেও। এই সমস্যাগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগে। আর এইসব বইগুলোর সঙ্গে ছোটবেলা থেকে পরিচিত না হলে না, আলাদা করে একজন লেখককে জানা, একজন কবিকে জানা, কিভাবে বড় হয়ে তাকে জেনে তার সাহিত্যকর্ম জানা, সেটা তো হয় না। ছোটবেলা থেকে জানতে জানতে তাকে জানা হয়। বিজন, আপনার কাছে একটু জানতে যাচ্ছি যে এই ক্ষেত্রে ফ্যামিলির ভূমিকা কতটুকু বলে আপনি মনে করেন? আসলে এখন ফ্যামিলির ভূমিকা আমি কি বলবো, এই এখনকার ছেলে মেয়েদেরকে যে পরিমাণ প্রেশার পড়াশোনার, দেখবেন যে পরে হলো কেজি 1-এ তার পিঠে একটা বইয়ের বোঝা তার চেয়ে দ্বিগুণ ওজনের। হ্যাঁ, তো এই পড়ার চাপে পড়ে আমাদের ছেলেমেয়েরা না পারে, কোথাও খেলতে যাচ্ছে না, মানসিকভাবে যে কোথাও ঘুরতে যেতে পারছে না, কোথাও একটু মাঠ নেই যে সেখানে গিয়ে সে মানসিকভাবে তার মানসিকতাকে ফ্রেশ করবে, ফ্রেশ করে আবার সে পড়ার মধ্যে ঢুকবে। তো এখানে আমার মতে সবাইকে আর সংস্কৃতির সাথে যুক্ত থাকতে হবে আমাদের।
তা নাহলে আমরা এই যে একটা চাপ, সবসময় একটা চাপের মধ্যে থাকতে থাকতে একসময় মানসিক বিকৃতি হয়, মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে যে মানুষ কি করবে একটা ছেলে মেয়ে কি করতে পারে, হ্যাঁ হতে থাকে, হ্যাঁ কালচার থেকে দেখবেন যে তখন একটা ওই বিভিন্ন রকমের মানে অন্যরকম একটা পরিবেশের সাথে মিশে যায়। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে হ্যাঁ সামাজিক অবক্ষয়টা হতে থাকে। এই জন্য বলবো সংস্কৃতির সাথে, গানের সাথে, আবৃত্তির সাথে, নাচ গান কবিতা এর সাথে যদি যুক্ত থাকে বা নাটক, হ্যাঁ বা এগুলো করলে কি সংস্কৃতি চর্চা থাকলে ও মানসিকতাটা কিন্তু এর মধ্যে ডুবে থাকে এবং নিজেকেও একটু রিফ্রেশ করতে পারে আমি মনে করি। আজ আমরা আসলে কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি তার মৃত্যুবার্ষিকীতে। এটা একটি বিরহের দিন, দুঃখ বেদনা বা বিরহ বা প্রেম বিরহ নিয়ে কিন্তু কাজী নজরুল ইসলামের অনেক লেখা আছে। সুমনা দি, আপনি কি কিছু শোনাবেন? আমি একটা চিঠি পড়ে শোনাই, তার লেখা। চিঠিটা বিরহের প্রকাশ অধ্যাপক কাজী মোতাহার হোসেনকে লেখা কাজী নজরুল ইসলামের চিঠি। আমি সংক্ষিপ্ত একটা অংশ পড়ে শোনাচ্ছি। কবি তাকে ডাকতেন, অধ্যাপক কাজী মোতাহার হোসেনকে কবি ডাকতেন মতিহার বলে। প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতা, ওপরের ঠিকানায় আছি। আর আগেই আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনো দিন কোনো এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক পেথিয়ে উঠবে। কেন এ কথা বলছি শুনবে? বন্ধু, আমি পেয়েছি যার সংখ্যা আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়েছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে রেখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো, কেমন? মৃত্যুকে এত করে মনে করছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর বলে মনে হচ্ছে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরণে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টনটন করছে। মনে হচ্ছে সমস্ত রক্ত যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাব, কিন্তু কি হবে কে জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবলই ভাবছি আর ভাবছি, কত কথা, কত কি, তার কি কুল কিনারা আছে? আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যিনি করেন, তিনি হয়তো দেবতা, আমাদের ব্যথা অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না। ফুল ধুলায় ঝরে পড়ে, পায়েও পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারুর কবরিতেই খসে পড়ে এবং তিনি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে তক্ষুনি কারুর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না যেন। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। আমায় সবচেয়ে অবাক করে নিশীথ রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলিকে চিনি, তাদের সত্যিকার নাম জানিনি, কিন্তু ওদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সে কত রকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে।
কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভিতরে যখন সলিটারি সেলে বন্দি ছিলাম তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারার উদয়াস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা। আচ্ছা বন্ধু, ক ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞান বলতে পারে? এখন কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূর তারার দেশে চলে যাব সেদিন তাকে বলো এই চিঠি দেখিয়ে, সে যেন দুটি ফোঁটা অশ্রু তর্পণ দেয় শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোঁপায় ঝরে পড়ব। তাকে বলো তার কাছে আমার আর চাওয়ার কিছু নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্তকরণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন মনে রাখে। ইতি, তোমার নজরুল। বাহ, এটা সাধারণ চিঠির মাঝে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এবং তার অবমাননার কথাটা বলতে গিয়ে যে তিনি ভাষাগুলো ব্যবহার করেছেন। আমি কিন্তু সরাসরি এবার বিজনদার কাছে চলে যেতে চাই। একটি বিরহের চিঠি শুনলাম, ওনার বিরহের প্রচুর গান আছে, আপনি যদি একটি গান আমাদের শোনাতেন। এবং তার আগে আমরা বলিনি যে দর্শক, এখানে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আর তারপরে বিরতির পর আমরা ফিরছি আবার আমাদের অনুষ্ঠানের বাকি আয়োজন নিয়ে। আমি ঠিক এরকমই একটি হে প্রিয় আমারে দেব না ভুলিতে। হে প্রিয় আমারে দেব না ভুলিতে, হে প্রিয় আমারে দেব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, প্রিয় আমারে দেব না ভুলিতে, হে প্রিয় আমারে দেব না ভুলিতে। বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহী বাঁশি ঝুরে আমারি সুরে, বিষাদিত বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সকালের আয়োজন সকালের বাংলাদেশে। আজকের সকালের আয়োজনে আমরা কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তাকে কিছু কবিতা এবং তার লেখা কিছু গানের মাধ্যমে স্মরণ করছি। আমরা এই মুহূর্তে আমাদের ওয়েদার আপডেটগুলো জানতে চলে যাচ্ছি জুবায়ের কাছে। জুবায়ের আমাদেরকে জানিয়ে দিবে আজ বাংলাদেশে ওয়েদারের কি অবস্থা, কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় তাপমাত্রা বেশি কিংবা কোথায় কম অনুভূত হচ্ছে। জুবায়ের, ধন্যবাদ আইরিন তোমাকে আমার কাছে চলে আসার জন্য। দর্শক, আপনাদের জন্য এই মুহূর্তে আমি আজকে দিনের ওয়েদার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমনটি করে আমরা জানছিলাম আজ সারাদিন জুড়ে অনেক রকমের আয়োজন রয়েছে, তাই যারাই বিভিন্ন আয়োজনে যাচ্ছেন তাদের জন্য বলছি, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা ধরনের মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং
এই মুহূর্তে আমি যা জানিয়ে দিতে চাই তা হচ্ছে গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 32.2 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। আর এই মুহূর্তে জানিয়ে দিতে চাই যে আজ সূর্যোদয় কিন্তু হয়েছে 5:38 এবং সূর্য অস্ত যাবে 6:22। তাই যারা সূর্যের চোখে চোখ রেখে দিনটিকে শেষ করতে চান তাদের জন্য সময়টি জানিয়ে দিলাম। আর বিভিন্ন আয়োজনে আপনারা আজ যাচ্ছেন, বিভিন্ন আয়োজন থাকছে সমগ্র দেশ জুড়ে, তাই বিভাগীয় শহরগুলোর তাপমাত্রা একটু জেনে নেওয়া দরকার। বিভাগীয় শহরের মধ্যে প্রথমেই জানাচ্ছি ঢাকার তাপমাত্রার খবর। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগীয় শহরের তাপমাত্রার দিকে যদি যাই, সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তীতে চলে যেতে চাই রাজশাহীতে। রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর কথা যদি বলতে হয় যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু শুধুমাত্র রাজশাহীতেই থাকবে। এবং রংপুরের দিকে যদি আমরা যাই, রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে চলে যাচ্ছে খুলনার দিকে। আজ খুলনার সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বরিশালের দিকে যদি যাই আমরা, বরিশালের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা বরিশালে থাকবে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। এবং এরপরে চলে যেতে চাই একদম আমাদের সর্বশেষ যে বিভাগ রয়েছে সিলেটের দিকে। সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা দিনের পরবর্তী অংশে কমে একদমই 23.2 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের একটি তারতম্য দেখা যাচ্ছে। তাই দর্শক, আপনারা যারাই বাড়ি ছাড়ছেন তারা এরকম দিনের শেষ ভাগে কিছুটা ঠান্ডা আবহাওয়ার জন্য প্রস্তুত থাকবেন এবং নিজেদের সেই প্রস্তুতি নিয়েই যে গন্তব্যে যাচ্ছেন গন্তব্যের দিকে নিরাপদে যাবেন, এটাই প্রত্যাশা। এখন সরাসরি আবার চলে যাচ্ছি আইরিনের কাছে, আমাদের অনুষ্ঠান স্টুডিওতে। আইরিন। ধন্যবাদ জুবাইর আমাদেরকে ওয়েদার আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। ওয়েদার আপডেটগুলো জানিয়ে দেওয়ার সাথে সাথে তুমি যখন বলছিলে যে আজ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং কয়েকদিন ধরে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে, বৃষ্টির কথা শোনার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে ফেসবুকে একটু দৃষ্টিপাত করি, কারণ বর্ষা মৌসুম এখনও শেষ হয়নি এবং বৃষ্টি চলছে। তাই ফেসবুকে আমি আশা করছি যে বর্ষা বা বৃষ্টির সুন্দর কিছু ছবি আমরা দেখতে পাবো। তাই আজকের ছবিটিকে পাঠিয়েছে, আমরা জেনে নেই। আজ ছবিটি পাঠিয়েছে নীতি জান্নাতুল, ছবিটি পাঠিয়েছে পিলখানা, ঢাকা থেকে। অদ্ভুত সুন্দর একটি ছবি ছিল না জুবাইর? একদমই। নীতিকে এই জন্য ধন্যবাদ আরো একবার জানাচ্ছি, কারণ এত সুন্দরভাবে শরতের দিনকে দেখিয়ে দেওয়ার জন্য। ঝকঝক করছে না পুরা আকাশ এন্ড প্রকৃতিটা। এবং তুমি যখন ওয়েদার আপডেট জানিয়ে আসলে এবং তারপরে তুমি বলছিলে যে বৃষ্টি হবে এবং তারপরে এরকম ঝকঝকে একটি আবহাওয়া দেখলে আসলে মনটাই ভালো করে দেয়। যাক দর্শক, আমি আরো একবার চলে এসেছি, আপনাদের সাথে জয়েন করেছি আমাদের এই সকালের বাংলাদেশে। আর আরো একবার জানিয়ে দিতে চাই যে আমাদের কাছে ছবি যারা পাঠাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে শ্রেষ্ঠ ছবি যা নির্বাচিত হবে তার জন্য একটি উপহার থাকছে। আর সেই উপহার হচ্ছে আপনাদের যারা বিজয়ী হচ্ছেন তাদের জন্য হোটেলের সিগালের পক্ষ থেকে বেশ ইন্টারেস্টিং একটা প্যাকেজ, এবং তারই সাথে সকালের বাংলাদেশ এবং যমুনা পরিবারের পক্ষ থেকে যমুনা ব্লকবাস্টারের একটি শোর 2টো টিকিট, এবং তারই সাথে আমাদের বেশ কিছু সুভিনিয়ার্স এবং অনেকগুলো চকলেটস যা নিঃসন্দেহে উপভোগ্য হবে। এবং দর্শক, আপনারা এই সব কিছু অ্যাভেল করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপনাদের ছবিগুলো আমাদেরকে পাঠাতে থাকবেন। আপনার দৃষ্টিতে দেখা আপনার অঞ্চলের আজকের বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটাই আমরা দেখতে চাই। এবং ফেসবুকে পাঠানোর জন্য যে অ্যাড্রেসটি রয়েছে সেটি হচ্ছে, আরও একবার আপনাদের জানিয়ে দিচ্ছি, www.facebook.com/সকালের-বাংলাদেশ। এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন এবং আমাদেরকে জানাতে থাকেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। একদমই তাই। আর আমরা কথা বলতে বলতে আইরিন, যেটি হয়েছে, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো দর্শকদের জন্য একটাই আবেদন থাকবে, একটাই নিবেদন থাকবে, শুধু ছবি নয়,
যে কোনো সৎ কাজের কথা, যে কোনো মহৎ উদ্যোগের কথা যদি আপনার জানা থাকে, সেই আয়োজনে আমাদের আয়োজনে শেয়ার করে দিতে পারেন। আমরা পুরো দেশের সাথে তা শেয়ার করে নিব এবং আপনার অঞ্চলে ঘটে যাওয়া যে কোনো ঘটনা, ইন্টারেস্টিং নিউজেস, তারই সাথে যদি এমন কোনো আয়োজন থাকে যে আপনি চান যে সমগ্র দেশবাসী জানুক এবং সমগ্র দেশবাসী আপনাদের পাশে এসে দাঁড়াক, তবে সেই কথাও আমাদের সাথে জানাতে পারেন। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজ আমরা কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করলাম। আপনাদের আমাদের অনুষ্ঠানটি কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন নিঃসন্দেহে, এবং জানাতে হলে যা করতে হবে আমাদের ফেসবুক পেজে লিখে জানাতে হবে। আর সময় একদমই নেই, এই মুহূর্তে বিদায় নিব। আগামীকাল আরও একবার দেখা হবে নতুন আয়োজন নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব এবং কিছু কথা বলবো এবং গল্প আড্ডায় আমরা কিছুটা সময় স্পেন্ড করব। তাই আজ চলে যাচ্ছি, এখানেই শেষ করছি আমাদের আলোচনা। ভালো থাকবেন, দিনটি সুন্দর কাটুক আপনাদের সবার।